দর্শক, নির্বাচন নিয়ে এখন নানান আলোচনা চলছে। একটা নজিরবিহীন অনিশ্চয়তা আর ভয় যেন আমাদের সবার মনে চেপে বসেছে। দর্শক, আমাকে যদি জিজ্ঞাসা করেন নির্বাচন হবে কিনা? কারণ সেটা নিয়েও একটা সন্দেহ আছে যে নির্বাচন আদৌ হবে কিনা? কিন্তু তার চাইতেও আমার কাছে জরুরি প্রশ্ন হলো নির্বাচন হলে কি হবে? অর্থাৎ ১২ তারিখের পর থেকে এই দেশের পরিণতি কি হবে? আমার ভাবনা মূলত সেটাই। আসুন দেখি এই নির্বাচনের প্রধান অ্যাক্টররা কারা? এনসিপি, জামাত আর বিএনপি। আর সঙ্গে আছেন ইউনূস, যিনি প্রেসিডেন্ট হবেন বা হতে যে চান সেটা ধরে নেওয়াই যায়। কিন্তু প্রশ্ন হলো গত ১৭ মাস তো আমরা এই সরকারকেই কার্যত ক্ষমতায় দেখেছি। এই যে আ বিএনপি, জামাত, এনসিপি, ইউনূস এদেরকেই দেখেছি। আ এরা কি করতে পারে, কি করতে পারে না এগুলো সবই আমরা দেখেছি। তাহলে নির্বাচনের পরে এই যে নতুন অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে আ তাতে আমরা নতুন করে আর কি দেখব? এই প্রশ্নটা থেকেই যায়। তো তাই চলুন একটু দেখি। ১ম এ আমরা একটু জামাতের কথায় আসি। দর্শক, গত বুধবার ফরিদপুরে তারেক রহমান জামাতের উদ্দেশ্যে বলেছিলেন, জনগণ তাদের গুপ্ত নামে ডাকে, তারা রূপ পরিবর্তন করে। আবার শুক্রবার একই মাঠে আয়োজিত জনসভায় জামাতের আমির শফিকুর রহমান এই বক্তব্যের প্রসঙ্গে বলেন, "যারাই আমার চরিত্রের উপর আঘাত এনেছেন, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দিন। আজন্ম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আর আজন্ম যারা আমাকে কষ্ট দেয়, আমি তাদের মাফ করে দেই।" দর্শক, জামাতের আমির আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। কিন্তু ১৯৭১ সালের ৩০ লাখ মানুষকে গণহত্যায় সহায়তা করার জন্য, এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যার জন্য, ৪ লাখ নারীকে ধর্ষণের জন্য পাকিস্তান বাহিনীর হাতে তুলে দেওয়ার দায়ে তিনি জাতির কাছে ক্ষমা চান না। তিনি আরো বলেন, "আমরা আর পেছনের ইতিহাস নিয়ে কামড়াকামড়ি করব না। কে তুলসী পাতায় ধোয়া, কে দুধে ধোয়া, টান দিলে সকলের গা থেকেই দুর্গন্ধ বের হবে।" দর্শক, জামাতের আমির নিজের অন্ধকার অতীত ভুলতে চান। জাতিকেও সেই অতীত ভুলিয়ে দিতে চান। আর শেষে তিনি ঘোষণা দেন ১৩ই ১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে ইনশাআল্লাহ। জামাতের আমির বলেন, "৫৪ বছরে যাদেরকে দেখেছি তাদের আমলনামা আমাদের সামনে আছে। আবার ৫ই আগস্ট থেকে ১৭ মাস যাদের দেখেছি তাদের আমলনামাও আমাদের সামনে আছে।" জনাব জামায়াতের আমির, আপনাদের আমলনামাও আমাদের সামনে আছে। গত ৫৪ বছরে আপনারা এই দেশের জন্য কি করেছেন? গণহত্যার রক্কাটা ছাড়া? গত ১৭ মাসে কি করেছেন? দেশের স্বাধীনতাকে অস্বীকার, নারীদেরকে অপমান, মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা ছাড়া? দেশের কথা বাদই দিলাম, দেশের মানুষের কথা বাদই দিলাম। দর্শক, ইসলামের জন্যই বা তারা কি করেছে? ধর্ম নিয়ে মুনাফিকি আর ব্যবসা করা ছাড়া? সেদিন এমনকি হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী পর্যন্ত বলেছেন, মুসলমানদের জন্য জামাতে ইসলামীকে ভোট দেওয়া নাকি জায়েজ হবে না। জামায়াতের আমির আরো বলেন, "আমরা ১৮ কোটি মানুষের চৌকিদারি করতে চাই।" অর্থাৎ যাদের ইতিহাস মানুষ হত্যার, রাষ্ট্রের সম্পদ ধ্বংসের, তারা করবে মানুষের চৌকিদারি। চোর হবে চৌকিদার, মিথ্যুক হবে ন্যায়ের দাঁড়িপাল্লা, নারীকে গনিমতের মাল বলার লোক হবে ইজ্জতের পাহারাদার। তাই না দর্শক? নারীরা কেন এই নির্বাচন বর্জন করবেন সেটি আলাদা করে ব্যাখ্যা করার দরকার পড়ে না। কারণ দর্শক, ইতিহাস বলে মুরগি কখনো শেয়ালকে হ্যাঁ ভোট দেয় না। আমরা দেখেছি জামায়াতে ইসলামের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের পতিতার সঙ্গে তুলনা করে পোস্ট করা হয়েছে। ব্যাপক প্রতিবাদের মুখে তিনি তখন বলেন তার অ্যাকাউন্ট নাকি হ্যাক হয়েছিল। কি হাস্যকর কথা। পরে প্রমাণিত হয় যে তার এই দাবি এটা সঠিক নয়। তবুও জামাত আজও বিষয়টি অস্বীকার করে যাচ্ছে। এর আগেও আ জামাত প্রকাশ্যে বলেছে নারীরা কোনো অবস্থাতেই নেতৃত্বে যেতে পারবে না। জামাতের নারী সংগঠন পর্যন্ত ঘোষণা দিয়েছে যে নারীদের নেতৃত্ব নাকি নিষিদ্ধ, কারণ এটা নাকি কোরআনে আছে এবং তারা নাকি সেটাই মেনে নিয়েছে। দর্শক, সংখ্যালঘুরা কেন এই নির্বাচন বর্জন করবেন সেটাও বুঝতে খুব বেশি দূর যেতে হয় না। কারণ
জামাতের রাজনৈতিক অস্তিত্ব দাঁড়িয়ে আছে সংখ্যালঘুদের অস্তিত্বহীনতার ওপর, তাদের অধিকারহীনতার ওপর। জামাতের আমির প্রকাশ্যে বলেন, "সবার সমান অধিকার নয়, আমরা ন্যায্যতা প্রতিষ্ঠা করব।" এই ন্যায্যতার নমুনা তো আমরা ভুলে যাইনি দর্শক। ২০০১ সালের পর সংখ্যালঘু নির্যাতন আর ২০২৫ সালের ৫ই আগস্টের পর নতুন করে যে হিন্দু ও সংখ্যালঘু নির্যাতন হয়েছে সেসব এখনো আমাদের স্মৃতিতে দগদগে ঘায়ের মতো জ্বলছে। এরপর তিনি বলেন, "মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা একই বাগানের ফুল। না জনাব, আপনার সেই ফুলের বাগানে আমরা কেউ শামিল হতে চাই না। আপনি বরং আপনার পেয়ারা পাকিস্তানে চলে যান এবং সেখানে গিয়ে আপনার মনের মতো বাগান করুন।" দর্শক, এবার আসি বিএনপিতে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান খুবই সম্প্রতি বলেছেন, নির্বাচনের পর জামাতের সঙ্গে একটা ঐক্যের সরকার গঠনের কোনো প্রশ্নই নাকি ওঠে না। তিনি সরাসরি নাকচ করে দিচ্ছেন যেকোনো ধরনের একটা ঐক্যের সরকারের প্রস্তাবের। কিন্তু ইতিহাস আমাদেরকে মনে করিয়ে দেয় দর্শক যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই ২ দল একই সঙ্গে কিন্তু বাংলাদেশ শাসন করেছিল। সেই দুঃশাসনের কথা আমরা ভুলিনি। কথার সঙ্গে কাজের এই ফারাক মানুষও কিন্তু ভুলে যায়নি। এখন প্রশ্ন হলো, এই নির্বাচন কি আদৌ সুষ্ঠু হবে? বিএনপি যেরকম আশা করছেন, তারেক জিয়া যেরকম আশা করে আছেন যে বিএনপি জিতবে। বিএনপি কি আসলেই জিতবে? পোস্টাল ব্যালট, ভোটার মাইগ্রেশন, হ্যাঁ ভোটের যে প্রচারণা সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের যে ন্যক্কারজনক ভূমিকা, এমনকি পর্যবেক্ষকদের নিয়েও আমরা যেই নাটক দেখছি, তাতে কি সুষ্ঠু নির্বাচনের কোনো বাস্তব আশা থাকে দর্শক? বিএনপি আশায় আছে যে সেনাবাহিনী নাকি এই কারচুপি ঠেকাবে। কিন্তু সেনাবাহিনী কি নির্বাচন কমিশন? তারা কারচুপি ঠেকাবে কিভাবে? আর সেনাবাহিনীর জামাত প্রীতি, এনসিপি প্রীতি কি আমরা দেখিনি? গোপালগঞ্জে নজিরবিহীন নির্যাতন, মানুষ হত্যা, এনসিপি নেতাদেরকে যে নজিরবিহীন ভাবে নিরাপত্তা দেওয়া, এইসব কি আমরা ভুলে গেছি দর্শক? ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনও তো আমরা পড়েছি। আমেরিকা জামাতকে ক্ষমতায় দেখতে চায়। এটা তো এখন আর গোপন কিছুই নয়। তাহলে প্রশ্ন হলো, আমেরিকাকে ঠেকাবে কে? আর যদি দর্শক কোনোভাবে বিএনপি জিতেও যায়, তাহলে বা কি হবে? তারেক জিয়া কি আমেরিকার চেয়ে আপ ঠেকাতে পারবেন? আমাদের সংবিধান যেটা এখন আ আ কে যে সংবিধানকে এখন আ আ আ সংশোধন করার, যে সংবিধানকে বদলে দেওয়ার আ চেষ্টা করছে ইউনূস এই গণভোটের মাধ্যমে, সেই সংবিধানকে কি তারেক জিয়া রক্ষা করতে পারবেন? আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন? যিনি এতদিন নিজের যে পোষা দল জামাত, তাকেই সামলাতে পারছেন না। নিজের দলের নেতাকর্মীদেরকেই সামলাতে পারছেন না। তিনি কাকে সামলাবেন দর্শক? এখন প্রশ্ন হলো, সাধারণ মানুষ কেন এই ভোট বর্জন করবেন? কারণ এই নির্বাচনের আড়ালে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, ইউনূস সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলো সরাসরি এই দেশের সম্পদ, সার্বভৌমত্ব আর ভবিষ্যতের প্রতি হুমকি হয়ে দেখা দিয়েছে। আমরা দেখছি চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল তুলে দেওয়া হয়েছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এর হাতে। যেই ডিপি ওয়ার্ল্ড এর চেয়ারম্যান সুলতান আহমদ বিন সুলাইমানের পক্ষে একসময় যুক্তরাজ্যে লর্ড ম্যান্ডেলসনের কাছে তদবির করেছিলেন কে জানেন দর্শক? কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিন। যে এপস্টিনকে নিয়ে এখন পুরো বিশ্ব তোলপাড়। সেই তদবিরের বিষয়টি আজকে নতুন করে সামনে এসেছে এবং যুক্তরাজ্যের পুরো রাজনীতিতে লর্ড ম্যান্ডেলসনকে ঘিরে একটা গুরুতর প্রশ্ন, সমালোচনা এবং ঝড় বয়ে যাচ্ছে। অর্থাৎ দর্শক, যেই নেটওয়ার্ক আজ পশ্চিমা রাজনীতিতে কেলেঙ্কারি হিসেবে চিহ্নিত, সেই একই নেটওয়ার্কের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানকে বাংলাদেশের সবচেয়ে কৌশলগত বন্দর অবকাঠামোর নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দরের শ্রমিকরা আন্দোলনে নেমেছেন, জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু অন্তর্বর্তী ইউনূস সরকার এই সমস্ত কিছু উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো দর্শক, কাদের স্বার্থে? দর্শক, এর সঙ্গে যোগ হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপনে স্বাক্ষর করা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ।
বলা হচ্ছে শুল্ক আলোচনার জন্য এই এনডিএর নাকি প্রয়োজন ছিল। কিন্তু একটি অন্তর্বর্তী সরকার কোন অধিকারে এমন গোপন চুক্তিতে সই করে, যার শর্ত দেশের মানুষ তো দূরের কথা, সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও জানে না দর্শক? এই চুক্তিতে কি আছে? কি দেওয়া হচ্ছে? কি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে? কেউ জানে না। অথচ এই চুক্তির বাস্তবায়ন কিন্তু গোপনে, গোপনে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে দর্শক। এই গোপন চুক্তি নিয়ে আমরা যা শুনছি, যা পড়ছি সেই সব তথ্য দর্শক গা শিউড়ে দেওয়ার মতো। দেশের লাভজনক খাত তো বটেই, এমনকি সম্ভাবনাময় খাতগুলো একে, একে আমেরিকার হাতে তুলে দেওয়া হচ্ছে। এই চুক্তিগুলো হয়েছে আপনাদের সম্পদ নিয়ে, আপনার আমার ভবিষ্যৎ নিয়ে, অথচ আমাদেরকে কিছুই জানানো হয়নি। এটা কোনো সাধারণ বাণিজ্যিক সমঝোতা বা চুক্তি নয় দর্শক। এটি প্রকৃত অর্থেই একটি গোলামির চুক্তি। আমি আপনাদেরকে অনুরোধ করব আ যে এই চুক্তির বিষয়ে আপনারা জানুন এবং প্রতিবাদ করুন। আমরা মরছি এতে কোনো সন্দেহ নেই দর্শক। কিন্তু অন্ততপক্ষে এটা তো জানি যে আমরা কিভাবে মরছি, কার হাত দিয়ে আমরা মরছি। আমরা জানি দর্শক আমেরিকা যখন কার্যত কোনো দেশের নিয়ন্ত্রণ নেয় তখন কি ঘটে? আফগানিস্তানে আমরা সেটা দেখেছি। আমরা দেখেছি যুদ্ধ শেষে দেশটাকে ছিবড়ে বানিয়ে রেখে চলে গেছে তারা। বিমানের চাকায় ঝুলে থাকা মানুষের মুখ, এক টুকরো রুটির জন্য সন্তান বিক্রি করার সেই অমানবিক দৃশ্য, সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি দর্শক? আফগানিস্তানের কিছু, কিছু মানুষ তবুও পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আশ্রয় পেয়েছিল। কিন্তু দর্শক, আপনারা জানেন বাংলাদেশের মানুষের জন্য আজকে পৃথিবীর প্রায় সব দেশের দরজা একে, একে বন্ধ হয়ে গেছে। ইউনুস আমাদের দেশটাকে কোথায় নিয়ে গেছেন এবং যাবেন সেটা আমরা না বুঝলেও কিন্তু বিশ্বের অন্যান্য দেশ বুঝেছে অনেক আগেই। আপনারা হয়তো ভাবছেন যে সন্তানকে বাইরে পাঠিয়ে দেবেন। কেউ হয়তো ভাবছেন আমি মরি কিন্তু আমার বাচ্চাটা তো বাঁচুক। না দর্শক, এখন আর সেই উপায়ও নেই। পৃথিবীর উন্নত দেশগুলো সময় থাকতে থাকতেই বাংলাদেশের ছাত্রদেরকে তাদের দেশে নেওয়া বন্ধ করে দিয়েছে। অর্থাৎ দর্শক, আপনার ঘরে আগুন দেওয়া হয়েছে আর বাইরে থেকে দরজাটাতে তালা দিয়ে দেওয়া হয়েছে। যেন আপনি পালিয়ে বাঁচতেও না পারেন। এমন অবস্থায় তাহলে কি করবেন? প্রথমত মনে রাখতে হবে দর্শক, ফুটো চৌবাচ্চায় সাগর পার হওয়া যায় না। নৌকা লাগে। এই মুহূর্তে দেশের রাজনৈতিক ভারসাম্য ভেঙে দেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে একটি শূন্যতা তৈরি করা হয়েছে। সেই শূন্যতার সুযোগ নিয়েই ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা কিন্তু দেশ চালাচ্ছে। কোন রকম জবাবদিহিতা ছাড়া। এই ভারসাম্য ফেরানোর জন্য আওয়ামী লীগকে ফিরিয়ে আনার আওয়াজ তুলতে হবে দর্শক। যেমন করে ১৯৭১ সালে সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের পাশে দাঁড়িয়েছিল, সমর্থন দিয়েছিল, বিপদে আশ্রয় দিয়েছিল, আজ আবার সেই দায়িত্ব সাধারণ মানুষের কাঁধেই কিন্তু চলে এসেছে। দ্বিতীয়ত, এই নির্বাচন ও তথাকথিত গণভোটকে স্পষ্টভাবে না বলতে হবে। ইউনূসের তত্ত্বাবধানে, তার নিয়ন্ত্রণে, তার স্বার্থে যে নির্বাচন হচ্ছে তা কোনোভাবেই অবাধ, সুষ্ঠু বা ইনক্লুসিভ হতে পারে না। তাই এই সরকারের অধীনে নয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সকল রাজনৈতিক শক্তির অংশগ্রহণে নির্বাচনের দাবিতে সোচ্চার হতে হবে। এখন আর দ্বিধার সময় নেই দর্শক। এখন আর ভদ্র আপত্তি বা নরম অনুরোধের জায়গা নেই। কারণ এই নির্বাচন কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এটি একটি সাজানো অনুমোদনপত্র, যার মাধ্যমে ইউনূস এবং তার গোষ্ঠী দেশের সম্পদ এবং দেশের ভবিষ্যৎ বিদেশি স্বার্থের হাতে তুলে দেওয়ার বৈধতা চাইছে। মনে রাখবেন দর্শক, দেশ ধ্বংস হলে ইউনূসের কিছুই যাবে আসবে না। তিনি এখানে থাকবেন না, তিনি দায় নেবেন না। তিনি আগেও বলেছেন এই দেশের মানুষ নাকি জালিয়াত। টাকা খেয়ে নাকি এই দেশের মানুষ ভোট দেয়। এইবারও তিনি নিজের কাজ সুন্দর করে সেরে নিয়ে দোষ চাপিয়ে যাবেন আপনাদের ঘাড়ে। আর তার বিদেশি প্রভুরা তাকে হাসি মুখে বরণ করবেন জব ওয়েল ডান বলে। কিন্তু এই আগুনে পুড়বেন আপনি,
এই লুটে সর্বশান্ত হবে আপনার সন্তান, এই গোলামির বোঝা বইবে এই দেশের মানুষ। তাই দর্শক এখনই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি নারী হন, ১৯৭১ সালের বীরাঙ্গনাদের নামে অপমানিত ও নির্যাতিতা নারীদের স্মরণে চিহ্নিত নারী বিদ্বেষী শক্তিকে রুখতে এই নির্বাচনকে না বলুন। আপনি যদি সংখ্যালঘু হন, নজিরবিহীন নির্যাতন আর ভয়ের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে এই নির্বাচনকে না বলুন। আপনি যদি সাংবাদিক হন, জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া গণমাধ্যম আর নজিরবিহীন আক্রমণ, গ্রেপ্তার, হয়রানির বিরুদ্ধে দাঁড়িয়ে এই নির্বাচনকে না বলুন। আপনি যদি শিক্ষক হন, লক্ষ, লক্ষ শিক্ষককে হয়রানি আর অপমানের বিরুদ্ধে দাঁড়িয়ে এই নির্বাচনকে না বলুন। আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হন, এই রাজাকার শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে দেশটাকে আবারও মুক্ত করতে এই নির্বাচনকে না বলুন। আপনি যদি দেশপ্রেমিক মানুষ হন, তাহলে নিজের অধিকার রক্ষায় না বলুন, নিজের সন্তানের ভবিষ্যৎ রক্ষায় না বলুন। এই দেশ কারো পরীক্ষাগার নয়। এই দেশের মানুষ কোনো এনজিও প্রকল্প নয়। এই রাষ্ট্র কোনো বিদেশি চুক্তির জামানত নয়। কাজেই না বলুন, স্পষ্ট করে না বলুন। দেশের অস্তিত্ব রক্ষার শেষ লাইনে দাঁড়িয়ে এই নির্বাচনকে না বলুন।